মা, ও মা, এই জঙ্গলটা তো অনেক সুন্দর। আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা মা, এখানে আমরা কোন গাছটাতে থাকবো বলো না মা। সেটাই তো রে মা, কিন্তু বাসা বানানোর জন্য তো কোনো ভালো ডালি তো দেখতে পাচ্ছি না। কোথায় যে বাসাটা বানাবো? টুনি আর তার ছানারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে সুখী পায়রা আর মিষ্টি টিয়া আসে। কি গো টুনটুনি পাখি, তোমরা কি আমাদের জঙ্গলে নতুন এলে নাকি? হ্যাঁ, আর তোমার ছানার দুটো দেখতে ভারী সুন্দর, আমার খুব ভালো লেগেছে গো। হ্যাঁ গো, আমরা আজ নতুন এসেছি। কোন গাছটাতে যে বাসা বানাবো সেটাই তো খুঁজে পাচ্ছি না। তোমরা আমাকে একটু বলে দাও না, কোন গাছে বাসা বানালে ভালো হবে? ওই তো একটা বড় গাছ দেখা যাচ্ছে, তোমরা ওইখানে বাসা বানাও কেমন? আমরা আবার কয়েকদিন পরে তোমাদের বাসা দেখতে আসবো। এবার চলো মিষ্টি টিয়ে, আমাদেরকে তো আবার খাবার খুঁজতে যেতে হবে। এরপর মিষ্টি টিয়ে আর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। তখন টুনি তার ছানাদের নিয়ে একটা বড় গাছের ডালে তাদের সুন্দর বাসা বানিয়ে ফেলে। টুকি, টুনটুন দেখ, আমি কত সুন্দর একটা বাসা বানালাম। এখন তোরা বরং বাসাতেই থাক, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। একদম চেঁচামেচি করবি না কিন্তু তোরা। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমাদের তো ভীষণ খিদে পেয়েছে। এই কথা বলে টুনি পাখি তার ছানাদের রেখে খাবার খুঁজতে চলে যায়। আর কিছুক্ষণ পর খাবার এনে তারা একসাথে মজা করে খায়। এইভাবে টুনি তার ছানাদের নিয়ে নতুন জঙ্গলে অনেক সুখেই দিন কাটাচ্ছিল। একদিন টুনি পাখি খাবার খুঁজতে গিয়েছিল, এমন সময় তার বাসায় একটা ঈগল চলে আসে। ঈগলকে দেখে তো দুই ছানাই ভয় পেয়ে যায়। কে তুমি, আর আমাদের বাসায় কেন এসেছো শুনি? ও, মাকে খুঁজতে এসেছো নাকি? মা তো এখন বাসায় নেই। মা একটু পরে আসবে কেমন? তুমি বরং এখন চলে যাও। কি ব্যাপার, তুমি বড় বড় চোখ করে তাকিয়ে আছো যে? তোমাকে না বলা হলো চলে যেতে, তুমি কি শুনতে পাও না নাকি? এই মিষ্টি ছানারা, আমি চলে যাওয়ার জন্য তোদের বাসায় আসিনি, আমি তো তোদের নিয়ে যেতে এসেছি। আমি কদিন ধরেই শুনছি তোর নাকি এখানে নতুন বাসা বেঁধেছিস। এখন তোদের একজনকে আমি ধরে নিয়ে যাব আর অনেক মজা করে খাবো। ঈগলের এমন কথা শুনে ছানারা অনেক কান্নাকাটি করে আর তাদের ছেড়ে দিতে বলে, কিন্তু ঈগল তাদের কোনো কথা না শুনেই দুই ছানাকেই ধরে নিয়ে যায়। আর তার কিছুক্ষণ পরই টুনি তার বাড়িতে ফিরে আসে। কি আমার ছানারা বাসায় নেই কেন? কোথায় গেল আমার ছানারা? ওরা তো আমাকে না বলে কোথাও যায় না। তাহলে কি ওরা সুখী পায়রার বাড়িতে গেছে নাকি? গিয়ে দেখি তো একবার। এরপর টুনি হতাশ হয়ে সুখী পায়রার বাড়িতে যায় আর তার ছানাদের কথা বলে। সব শুনে সুখী পায়রা বলে, না না টুনি পাখি, তোমার ছানারা তো আমার বাসায় আসেনি। চলো আমরা বরং সবার বাসা দিয়ে খোঁজ করে আসি, দেখবো তোমার ছানারা কোথায় গেছে। এরপর টুনি আর সুখী পায়রা সব পাখিদের বাড়িতে যায়, কিন্তু ছানাদের কোথাও খুঁজে পায় না। তখন টুনি ভীষণ ভেঙে পড়ে। হে উপরওয়ালা, তাহলে আমার ছানারা কোথায় চলে গেল? আমার ছানারা কোথায় গেলি তোর আমাকে ছেড়ে? কেঁদো না টনি বোন, কেঁদো না। আমার মনে হয় ওই শয়তান ঈগল এসে তোমার দুই ছানাকে ধরে নিয়ে গেছে। ঈগল খুব খারাপ জানো, ও রোজ কারো না কারো ডিম অথবা ছানা নিয়ে চলে যায়। আমরা তো সবাই ওর থেকে অনেক সাবধানে থাকি। সবার এমন কথা শুনে টুনি বুঝতে পারে যে ওই ঈগলই তার ছানাকে খেয়ে ফেলেছে, আর এজন্য টুনি ভীষণ ভেঙে পড়ে। তারপর বনের সব পাখিরা টুনিকে সান্ত্বনা দেয়, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর অনেকদিন পর টোনা শহর থেকে টুনির কাছে ফিরে আসে। টোনা, টোনা তুমি এসেছো? তোমাকে তো আমি খবরটা জানাতেই পারিনি, আমাদের দুই ছানাকে ওই দুষ্ট ঈগল খেয়ে ফেলেছে। এসব তুমি কি বলছো টুনি? আচ্ছা যাই হোক, তুমি কেঁদো না, একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। যা হওয়ার সেটাই তো হবে, এখন আর কেঁদে কি হবে বলো? টোনা কাজের জন্য শহরেই বেশি থাকতো, মাঝে মাঝে শুধু টুনির সাথে দেখা করতে আসতো। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টুনি আবারও দেখতে দেখতে দুটো ডিম দেয়, আর সেই ডিমে তা দিতে থাকে। টুনি, এবার তোমার ডিম দুটোকে সাবধানে রাখবে, নইলে এবার কোনো বিপদ হতে পারে।
হ্যাঁ গো দিদি, আমি এবার খুব সাবধানে আমার ডিমগুলো পাহারা দেব। তুমি জানো আর কদিন পরে আমার এই ডিম ফুটে সুন্দর সুন্দর ছানা বের হবে। আমাকে মা বলে ডাকবে। সেসব ভেবে আমার যে কি ভালো লাগছে। টুনির এমন খুশি দেখে বনের সব পাখিরা অনেক খুশি হয় আর যে যার বাড়িতে চলে যায়। এভাবেই হাসি খুশিতেই পাখিরা তাদের দিন ভালোই কাটাচ্ছিল। একদিন হঠাৎই ওই জঙ্গলে অনেক বন্যা ও বাতাস হতে থাকে আর সেই জোরে বাতাসে টুনির বাড়ি ও ডিমগুলো পানির উপরে পড়ে যায় আর তা জলের উপরে ভাসতে থাকে। আমার কি সর্বনাশ হলো! আমার বাড়ি ভেঙে গেছে, আমার ডিম দুটো পানিতে ভেসে বেড়াচ্ছে। এখন আমি কি করে পানি থেকে আমার ডিমগুলো তুলবো? তাহলে এবার আমি কি করব? হে উপরওয়ালা, তুমি কি এবারও আমাকে মা ডাক শোনাবে না? এসব বলে টুনি কাঁদছিল আর পানি থেকে তার ডিম দুটো তোলার চেষ্টা করছিল। শত চেষ্টা করার পরেও টুনি ব্যর্থ হয় আর পানিতে তার ডিমগুলো ভেসে যায় আর টুনি বসে বসে কাঁদতে থাকে। ততক্ষণে ঝড়ও থেমে যায়। না, আমি আর বাঁচবো না, আমি আজই মরে যাব। আমি যে হতভাগী, আমি কিছুতেই আমার সন্তানদের ধরে রাখতে পারছি না। আমার কত স্বপ্ন ছিল আমার এই ছানাদের নিয়ে। আমি ওদের সাথে খেলবো, ঘুরতে যাব, খাবার খাওয়াবো, ওদের নিয়ে কত মজা করব। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। এসব বলে টুনি যখন কাঁদছিল তখনই বনের বাকি পাখিদের সাথে তার দেখা হয়। তখন তারা জানতে চাইলেও টুনি তার এই ডিম দুটোর কথাও সবাইকে বলে আর এটাও বলে যে সে এখন আত্মহত্যা করতে যাবে। সবাই এই কথা শুনে চমকে যায়। এটা তুমি কি অলক্ষণী কথা বলছো টুনি? তুমি একবার টোনা দাদার কথা ভাবলে না? টোনা দাদা তো শহরে, ও তো তোমাদের জন্যই বাহিরে খেটে মরছে। তুমি তো আবারও কদিন পর ডিম দিয়ে মা ডাক শুনতে পারবে, তাই না? এই তার জন্য কিনা তোমার জীবনটাই শেষ করে দিতে হবে? তুমি একবারও টোনা দাদার কথা ভাবলে না? কাকুলি দিদি তো ঠিক কথাই বলেছে টুনি, তুমি এই কাজ করতে যেও না। আমরা তো আছি, তাই না? আর আত্মহত্যা তো মহাপাপ, এটা তো আমরা সকলেই জানি। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি আমার জীবন শেষ করব না। তবে তোমাদের আমি একটা কথা বলছি, যতদিন না আমি ডিম দিচ্ছি আর যতদিন না আমার ছানা হচ্ছে ততদিন আমি তোমাদের ছানাকে রোজ দেখে দেখে আসবো। ওদের অনেক আগলে রাখবো, ওদের ভালোবেসে আমি আমার ছানাদের কষ্ট ভুলে থাকতে চাই। তোমরা কি আমার এই আবদারটা রাখতে পারবে? বলো না গো। আচ্ছা টুনি, ঠিক আছে, আজকে থেকে তুমি আমাদের ছানাদের নিজের সন্তানের মতন দেখবে আর অনেক ভালোবেসো। তাহলে যদি তোমার কষ্টটা ভুলে থাকতে পারো, এতে আমরাও ভালো থাকবো গো। সব পাখির এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর তারপর থেকে টুনি অন্যের ছানাদের ভালোবেসে নিজের কষ্টের কথা ভুলে থাকতো। কুসুমতলী জঙ্গলে রাজু টোনা তার মা মরা মেয়েকে নিয়ে বসবাস করত। রাজু ছিল পেশায় একজন কাঠুরিয়া। সারাদিন বনে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে রাজু টোনা তার ছোট্ট মেয়ে আর নিজের খাবার জোগাড় করত। মা টুনি, তুই বাড়িতে থেকে রান্নার কাজগুলো সেরে নে। আজ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আমি আজ অল্প কিছু কাঠ কেটেই বাড়িতে ফিরে আসবো। বাবা, আজ তো আমি তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছি, আর এমন আকাশে আমি তোমাকে কিছুতেই বাহিরে যেতে দেব না। আজ তোমার সাথে আমিও যাব আর আমিও কাজ কাটা শিখবো। না রে মা, তুই আর জেদ করিস না। আকাশের এমন অবস্থাতে আমি তোকে নিয়ে যেতে পারবো না। তাহলে তো আজ তুমি যেতেই পারবে না। পাগলি মেয়ে আমার, আজ যদি আমি না যাই তাহলে তো কাল খাওয়ার মতো কিছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত জেদ করছিস তাহলে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, চলো। রাজু টোনা তার মেয়েকে নিয়ে মেঘেলা আকাশে কাঠ কাটতে বের হয়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটা বড় গাছ দেখতে পায়। বাবা দেখো, কত বড় একটা গাছ। চলো চলো, আমরা দুজনে মিলে আজ এই গাছটাকে কাটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, চল।
এরপর রাজু টোনা সেই গাছটা কাটতে শুরু করে, কিন্তু গাছের কুঠোরে যে একটা মা সাপ তার ছেলেকে নিয়ে ঘাপটি মেরেছিল সেটা তারা কিছুতেই বুঝতে পারে না। যেই না গাছটি কাটা হয়ে যায় অমনি মা সাপ তার ছেলেকে নিয়ে পালাতে ধরার সময় গাছের গুড়ির নিচে চাপা পড়ে যায়, আর সাথে সাথে মা সাপটা মারা যায়। মা, মা, তোমার কি হলো মা? তুমি কথা বলো মা, তুমি কথা বলো। সাপের ছানার কান্না দেখে রাজু টোনা আর টুনির ভীষণ মায়া হয়। হ্যাঁ, আরে ছানাটা কেমন কাঁদছে। বাবা, আজ যে আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। একটা ছানাকে যে আমরা অনাথ বানিয়েছি বাবা। কাঁদিস না রে মা, আমরা তো আর বুঝে শুনে কিছু করিনি, তাই না? চল মা, ছানাটাকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ বাবা, আর এই তো এখন থেকে কেউ নেই, তাই আমি হলাম ওর বড় বোন আর ও হলো আমার নাগ ভাই। চল নাগ ভাই, চল আমাদের সাথে চল। রাজু টোনা টুনি এবং টুনির নাগ ভাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। নাগ ভাই, তোর হয়তো ভীষণ ক্ষুধা পেয়েছে, চল আমি তোকে দুধ খাইয়ে দেই। না না, আমি খাবো না দিদি, আমি কিচ্ছু খাবো না, আমার খিদে নেই। আমার যে মায়ের জন্য বড্ড মন খারাপ করছে, আমি মায়ের কাছে যাব। ভাই আমার, একদম জেদ করিস না, আয় আয় আমার কাছে আয়। আমার খুব ঘুম পাচ্ছে দিদি, আমি এখন ঘুমোবো। টুনি নাগকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর টুনি তার নাগ ভাইয়ের পাশে বসে অনেক কাঁদতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর হঠাৎ একদিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাজু টোনা গাছ কাটতে গিয়ে গাছের তলায় চাপা পড়ে মারা যায়। বাবা, এটা তোমার কি হয়ে গেল বাবা? এখন আমরা দুই ভাই বোন কি করে থাকবো বাবা? এটা তোমার কি হলো? আমরা দুই ভাই বোন এখন কি করে খাবো বাবা? বাবা, দিদি দিদি, তুমি আর কেঁদো না দিদি, তুমি কাঁদলে যে আমারও ভীষণ খারাপ লাগে আর অনেক কান্না পায়। না কেঁদে আর কি করব ভাই বল, বাবা ছাড়া যে আর কেউ আমার আপন নেই। কেঁদো না দিদি, আমি বুঝি তোমার পর, আমি বুঝি তোমার একটুও আপন নই। বাবা মারা গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি, আজ থেকে আমি তোমাকে আগলে রাখবো দিদি। এদিকে সেখানে থাকা উপস্থিত পাখিদের মধ্যে এক বৃদ্ধা পাখি বলে ওঠে, শোন টুনি, তোদের ঘরে এই সাপটা থাকার কারণেই আজ তোর বাবা মারা গেছেন। তোদের ঘরে যে অভিশাপ ঢুকেছে, আর এই অভিশাপের কারণে হয়তো আমরাও কোনো বিপদে পড়বো। তাই হয় তুই তোর নাগ ভাইকে নিয়ে চলে যা, নয়তো ওকে এখান থেকে তাড়িয়ে দে। মিনু মাসি, তুমি এসব কি বলছো বলো তো? আমার বাবা মারা গেছে, কোথায় তোমরা আমাকে একটু সহানুভূতি দেখাবে, তা না করে কিনা উল্টো পাল্টা কথা বলছো আর আমাকে তোমরা কথা শোনাচ্ছ। দেখ, তোদের এসব কান্না দেখে আমাদের কোনো লাভ নেই। কথায় বলে না, চাচা আপন প্রাণ বাঁচা। আমরাও সেটাই করছি, আর আমি তোকে 3 দিনের সময় দিচ্ছি। এর মধ্যেই তুই কি করবি সেটা আমাদের জানাবি। নাগ ভাই, দেখলি তো সবাই কেমন কথা শুনিয়ে চলে গেল। বাবার নাশটাকেও কেউ সৎকার করলো না। কেউ না করুক দিদি, তুমি আর আমি মিলে বাবার সৎকার করাবো। দুই ভাই বোন মিলে রাজু টোনার সৎকার করায়। এরপর রাত হয়ে আসে। নাগ ভাই, তোর কি কোনো নিরাপদ আশ্রয়স্থল আছে বলতো? যদি থাকে তাহলে আমাকে বল, আমি তোকে সেখানেই রেখে আসবো। এখানে যে তুই নিরাপদ নস রে, যখন তখন তোর উপর আক্রমণ হতে পারে। আমি নাগরাজ্যের নাগপুত্র, আমার ভেতরে অনেক শক্তি আছে দিদি। আমি যে নাগমণির অধিকারী। আমার মা আমার বাবার সঙ্গে ঝগড়া করে ওই গাছের কোঠরে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানে এসেও আমার মাকে জীবন দিতে হয়েছে, আর আমাকেও তোমাদের সঙ্গে এখানে আসতে হয়েছে। এখন আমার নাগরাজ্য ছাড়া আমার কাছে আর কোনো নিরাপদ আশ্রয় নেই দিদি। তাহলে কাল সকালে আমি তোকে নাগরাজ্যে নিয়ে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবো। টুনির কথা শুনে নাগরাজার কিচ্ছু বলে না। এরপর গভীর রাত হয়ে যায়, আর হঠাৎই টুনির নাগ ভাই অসুস্থ হয়ে পড়ে।
তার পুরো শরীরে কাটা কাটা ক্ষত হয়ে যায়। নাগ ভাই, এ তোর কি হয়ে গেল নাগ ভাই? দিদি, আমি মরতে চাই না দিদি, আমাকে আমাকে তুমি বাঁচাও, বাঁচাও দিদি, আমি মরতে চাই না। টুনির নাগ ভাই অজ্ঞান হয়ে পড়ে যায়। টুনি কোনো কিছু বুঝতে না পেরে সেই রাতে তার নাগ ভাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। এক জটিল রোগের কারণে তোর ভাইয়ের এই অবস্থা হয়েছে। আজ রাতের মধ্যে যদি ওর কোনো চিকিৎসা না করানো হয় তাহলে ও আজকেই মারা যাবে। তান্ত্রিক বাবা, আমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে বলুন, আমি তাই করব। কালু কাকের বাড়ির উঠোনে আছে এক বিরাট খেজুর গাছ, আর সেই খেজুর গাছেই একটা হাড়ি বাঁধা আছে। ওই হাড়িতে হাড়ি ভর্তি মধু আছে, যেটা নাগরাজেরা জমা করে রেখেছে। তোকে সেই হাড়ি আনতে হবে, আর সেই হাড়ির মধু দিয়েই তোর নাগ ভাইকে সুস্থ করা হবে। তান্ত্রিকের কথা মতো টুনি কালু কাকের বাড়িতে যায়, আর কালু কাককে বাড়িতে দেখতে না পেয়ে টুনি গাছে উঠে মধু চুরি করে নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে। বাবা, এই নিন মধু, আমার ভাইকে এক্ষুনি সুস্থ করে দিন। তান্ত্রিক মধু নিয়ে সাপের গায়ে মাখিয়ে দেয়, আর অমনি সাপ সুস্থ হয়ে যায়। ভাই, তুই সুস্থ হয়ে উঠেছিস। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে আমার ভাইকে সুস্থ করে দিয়েছেন। এরপর টুনি তার নাগ ভাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে কালু কাক তার মধুর হাড়ি খুঁজে না পেয়ে তুলকালাম শুরু করে দেয়। কে 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 আমার মধুর হাড়ি নিয়েছে? হ্যাঁ, ওই মধুর হাড়ি তো একমাত্র সাপেদের রোগ সারাতেই কাজে লাগে, আর এই জঙ্গলে তো একমাত্র টুনি ঘরেই সাপ আছে। তার মানে কি টুনি? এসব বলে কালু দৌড়ে টুনির বাড়িতে যায়। টুনি, টুনি, আমার গাছের মধুর হাড়ি তুই চুরি করেছিস তাই না? এই এই, একদম আমার বোনকে তুমি চোর বলবে না, এই বলে দিলাম। ওরে বাবারে, মধুচোর বোনের নাগ ভাইয়ের দেখছি খুব বড় গলা। আমি নিশ্চিত তোরাই আমার মধুর হাড়ি চুরি করেছিস। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার বোনই মধু চুরি করেছে? আজ আমার কাছে কোনো প্রমাণ নেই বলে আমি তোদের ছেড়ে দিলাম, কিন্তু যেদিন আমি প্রমাণ পাবো সেদিন তোদের খবর করে ছাড়বো। কালু একা একা কথা বলে সেখান থেকে চলে যায়, আর টুনি তার নাগ ভাইকে নিয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে। মহারাজ দেখুন, আমাদের কন্যার আগমনে পুরো রাজ্য কেমন খুশিতে মেতে উঠেছে। তা তো উঠবেই, কারণ আমাদের কন্যা যে রংধনু মুকুটের অধিকারী, আর যখনই সে রংধনু মুকুট নিজের মাথায় পড়বে তখনই সমস্ত শুভ শক্তি যে তার ভেতরে ঢুকবে। সবই তো ঠিক আছে, কিন্তু মহারাজ আমার যে খুব ভয় করছে, যদি আদি পিতার দৈববাণী সত্য হয়ে আসে তবে যে আমরা আমাদের মেয়েকে হারাবো। আমি যতদিন আছি তোমাদেরকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আহ আহ আহ, মহারাজ মেয়েকে আগলে রাখার পরিকল্পনা করছে তাই না? কিন্তু আমি থাকতে তো তা হবে না। ভালোই ভালোই ওই রংধনু মুকুট আমার মাথায় পরিয়ে এই রাজ্যের নতুন রানী হিসেবে অভিষিক্ত করিয়ে দিন। শয়তান জাদুকরনি, যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। হা 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 হা, তুই কি না করবি আমার ক্ষতি? রাজা তার তলোয়ার দিয়ে জাদুকরনির সাথে লড়াই করা শুরু করে। বেশ কিছুক্ষণ তাদের মাঝে লড়াই চলতে থাকে, আর এক পর্যায়ে জাদুকরনি রাজাকে হত্যা করে। মহারাজ, প্রহরী, তোমরা কে কোথায় আছো? সবাই এই জাদুকরনিকে আক্রমণ করো। এরপর প্রহরীরা সবাই জাদুকরনিকে আক্রমণ করতে থাকে। সেই সুযোগে রানী তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। কোথায় পালালি তোরা? তবে তোরা যেখানেই পালা না কেন আমার কথা শুনে রাখ, আমি তোদের কাছ থেকে ওই রংধনু মুকুট নিয়েই ছাড়বো, কারণ ওই মুকুট পেলে যে আমি আবারও যুবতী হয়ে উঠব, আর আমি সর্বশক্তিমান হয়ে যাব। এরপর আমি নিশ্চিন্তে এই রাজ্য শাসন করব। আহ আহ আহ। এরপর জাদুকরনি রাজ্যের সবাইকে নিজের দাস বানিয়ে ফেলে। শয়তান জাদুকরনি তো আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, কিন্তু আমি কিছুতেই আমার মেয়েকে হারাতে পারবো না। আমি যে অনেক দূরে চলে যাব, আর ছোট্ট একটা বাড়ি বানিয়ে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে সেখানেই থাকবো।
এরপর রানী তার মেয়েকে নিয়ে আবার উড়ে যায় আর নির্জন একটা জঙ্গলে ছোট্ট একটা ঘর বানায়। এরপর সে ওই ঘরটাতে নিজের ছোট্ট মেয়েটাকে নিয়ে থাকতে লাগে। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে খাবার দাও না মা। আর মা, বাবা আমাদের সঙ্গে কেন এলো না মা? মারে, তোর বাবা যে আকাশের তারা হয়ে গিয়েছে, তাই তো তোর বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। এখন থেকে শুধু তুই আর আমি থাকবো। মন খারাপ করিস না রে মা, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। রানী তার ছোট্ট মেয়েকে কোনো রকম ভাবে বুঝিয়ে রাখে। এরপর সে ওই রংধনু মুকুটটা লুকিয়ে রাখে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। এক পর্যায়ে রাজকুমারী কিছুটা বড় হয়ে যায়। মা, তুমি দেখো কত সুন্দর রংধনু। জানো তো মা, আমার কেন জানি না মনে হচ্ছে ওই রংধনুটা আমাকে ডাকছে মা। না রে মা, রংধনু তোকে একেবারেই কাছে ডাকবে না। তুই ওসব চিন্তা ছাড় তো, আর চল মা, ঘরে ফিরে চল। এরপর রানী তার মেয়েকে জোর করে ঘরে নিয়ে যায় আর সাথে সাথে ওই রংধনুটাও অদৃশ্য হয়ে যায়। আসলে এটা কোনো রংধনু নয়, এটা ছিল জাদুকর্ণীর মায়া, যা দিয়ে ওই জাদুকর্ণী সবাইকে বশে আনতে চায়। কি, আমার রংধনু কিনা আমার কাছে ফিরে এসেছে? তার মানে কি সে আজও কোনো পাখিকে বশে আনতে পারেনি? বুঝতে পেরেছি, এবার আমার জাদুর প্রয়োগ ঘটিয়ে রানী আর রাজকুমারীকে খুঁজে বের করতে হবে। এরপর জাদুকর্ণী চোখ বন্ধ করে ফেলে। এরপর সে তার জাদু শক্তির দ্বারাই রাজকুমারী ইকরিকে দেখতে পায়। আমার ভয়ে কিনা তুই লুকিয়ে আছিস, কিন্তু কতক্ষণই বা থাকবি? আমি তো তোকে আমার ছলনায় ফেলে জ্বালিয়ে পুড়িয়ে তবেই ছাড়বো। হা 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 হা। মারে, রাত তো অনেক হয়েছে, এবার খেয়ে বরং তুই ঘুমিয়ে পড়, কেমন? মা, আমার যে একদম খিদে নেই, আজকে আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাব মা। ইকরি আর কোনো কথা না বলে সোজা গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত একদম গভীর হয়ে আসে। কি রে মা, তুই তোর রংধনুর মুকুটটা নিবি না? একে রংধনু, রংধনু তো আমার ভীষণ ভালো লাগে। কোথায় কোথায় আছে রংধনু? দাও দাও আমাকে। এই তো আমার হাতে, আয় আয়, নিয়ে যা এখান থেকে। মা, ও মা, মা তুমি ওঠো না মা, ওঠো না, আমাকে যে রংধনু মুকুট নিতেই হবে। ওঠো মা, ওঠো। না না মা, তোকে যে কিছুতেই ওই রংধনু মুকুট নেওয়া যাবে না রে মা। এরপর থেকে যদি ওই বুড়ি কখনো তোর স্বপ্নে আসে, তাহলে তুই ওকে আঘাত করে মেরে ফেলবি। মায়ের মুখে এসব কথা শুনে ইকরি ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু দিন শেষে এইসব কথা ভুলে গিয়ে সে আবারও ওই রংধনু মুকুটের কথা ভাবতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। রংধনু মুকুট যে আমার মন কেড়েছে, কিন্তু আমি ওই রংধনু মুকুট কোথায় পাবো? ইকরি রংধনুর কথা ভাবতে ভাবতে পথ দিয়ে হাঁটতে থাকে। অমনি সে একটা মরা কলা গাছ দেখতে পায়। রাজকুমারী, আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি যে পারবে মরা গাছে কলা ধরাতে। মারা গাছ, তোমার কথা ভুল হচ্ছে, আমি তো কোনো রাজকুমারী নই, আমি হলাম সাধারণ একটা মেয়ে। রাজকুমারীর মুখে এমন ঘটনা শুনে মরা গাছ খুব অবাক হয়ে যায়। এরপর সে পূর্বের সব ঘটনা রাজকুমারীকে খুলে বলে। তার মানে কিনা আমার স্বপ্নে আসা সেই বুড়ি হচ্ছে জাদুকর্ণী, যে কিনা আমার বাবাকে হত্যা করে আমাদের রাজ্য দখল করে নিয়েছে, আবার আমাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। আমি তো ও জাদুকর্ণী শেষ দেখেই ছাড়বো। সেটা ঠিক আছে, কিন্তু তার আগে তুমি আমাকে স্পর্শ করো। ইকরি সে মরা কলা গাছকে স্পর্শ করে, আর অমনি মরা কলা গাছে একটা বড় কলা প্রকট হয়। এসব দেখে তো ওই জাদুকর্ণীও ওখানে এসে হাজির হয়। রাজকুমারী, তুই তো তবে সবটা জেনে গেছিস। তবে হ্যাঁ, জেনে বেশ ভালোই হয়েছে। এবার তুই আমাকে অভিষেক করে দে। তোদের দ্বারা অভিষেক না হওয়া পর্যন্ত আমি যে আসল শক্তি পাবো না। তোর এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না, শয়তান জাদুকর্ণী। রাজকুমারী ইকরির মুখে না শব্দ শুনে ভীষণ রেগে যায়, আর দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে ইকরি আহত হয়ে যায়। এই মুকুট শুধুমাত্র রাজকুমারীর জন্য। এতদিন তোকে অনেক ছাড় দিয়েছি আমি, কিন্তু আর নয়।
মূর্খ রানী, এবার তোরা সবাই মরবি, সবাই। এভাবে রাজপরিবার ধ্বংস হতে পারে না। অশুভ শক্তির কাছে শুভ শক্তি হেরে যেতে পারে না। মরা গাছ তার কথা শেষ করে কলার মাধ্যমে ইকরির শক্তি আরো দ্বিগুণ করে দেয়। মা, আমার হাতে হাত রাখো, আমরা এবার আমাদের শক্তি এক করে এই দুষ্ট জাদুকরণীকে ধ্বংস করব। ইকরির কথা মতো রানী ইকরির হাতে হাত রাখে আর তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায়। এরপর তাদের শক্তির আলোক রশ্মি গিয়ে জাদুকরণীর শরীরে লাগে আর জাদুকরণীর সাথে সাথেই ভস্ম হয়ে যায়। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আর আমি ওই রংধনু মুকুট নিয়ে তোদেরকে ধ্বংস করব। কালু কাকলি, তোর এত বড় সাহস, তুই আমার পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছিস? আমি তোদের মজা দেখিয়ে ছাড়বো। এ কি, আমাদের উপর কে ডাল ফেললো? কে আবার? গাছের মালিক। চোর চুরি করবে আর গাছের মালিক কি বসে বসে দেখবে নাকি? শয়তান কালু কাকলি, তোদের লজ্জা করে না অন্যের গাছে উঠে পেয়ারা খেতে? আসলে পেঁচা দাদা, হয়েছেটা কি, আমরা না জানতাম না যে এটা তোমার পেয়ারা গাছ। জানলে আমরা পেয়ারা খেতে আসতাম না। এবারের মতন আমাদের ক্ষমা করে দাও। আমার বাড়ির সামনের পেয়ারা গাছ আমার হবে না তো কি তোর হবে? তোর কোনো ক্ষমা নেই, দাঁড়া। এরপর পেঁচা কালু এবং কাকলিকে ধরে গাছে উল্টো করে বেঁধে দেয়। এই কি দাদা, সামান্য অপরাধের জন্য তুমি আমাদের এত বড় শাস্তি দিচ্ছ? উল্টো দিকে ঝুলে থাকতে আমাদের খুব কষ্ট হচ্ছে দাদা, তুমি দয়া করে আমাদের ছেড়ে দাও। কালু কাকলির কোনো কথা না শুনেই পেঁচা সেখান থেকে চলে যায়। আর তখনই সেখান দিয়ে টুনি উড়ে যাচ্ছিল। কালু কাকলিকে গাছের সাথে উল্টো হয়ে ঝুলতে দেখে টুনি সেখানে চলে আসে। কি ব্যাপার, তোমরা এভাবে পেয়ারা গাছে উল্টো হয়ে ঝুলে আছো কেন? এরপর কাকলি টুনিকে সব কথা খুলে বলে। টুনি, আমাদের বাঁচা বোন, আমাদের বাঁচা, আমরা যে আর ঝুলে থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বাঁচানোর জন্য চেষ্টা করছি। পেঁচা দাদা, তুমি কাকলি দিদি আর কালু দাদাকে ছেড়ে দাও, ওরা আর কখনোই তোমার কাছে আর পেয়ারা খেতে আসবে না। আর যদি আসে তাহলে কিন্তু আমি তোকে শাস্তি দেব। এটা যদি তুই মেনে নিতে পারিস তবেই আমি ওদেরকে ছেড়ে দেব। আমি রাজি দাদা, তবুও তুমি ওদেরকে ছেড়ে দাও। টুনি, তোকে অনেক ধন্যবাদ রে, অনেক ধন্যবাদ। শালুক, পুরো জঙ্গলেই তো পেয়ারা খুঁজলাম, কিন্তু কোথাও তো পেয়ারা খুঁজে পেলাম না রে। আজ আর পেয়ারা না খুঁজে চল আমরা বাড়িতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। পায়রা দেখ, ওই গাছে কতগুলো পেয়ারা ঝুলে আছে, চল আমরা ওই গাছ থেকে পেয়ারা চিড়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এরপর পারু আর শালুক পেঁচার পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তে থাকে। আর ঠিক তখনই পেঁচা সেখানে চলে আসে এবং শালুক আর পারুলকে ধরে ফেলে। তোদের এত বড় সাহস, তোরা আমার গাছের পেয়ারা খাচ্ছিস? দাঁড়া, তোদেরকে আজ ছাড়বো না। আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো পেয়ারা ছিঁড়তে আসবো না। কিন্তু পেঁচা তাদের কোনো কথা না শুনেই শালুক আর পারুকে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে যায়। এইদিকে সারাদিন শালুক আর পায়রা বাড়িতে না ফেরায় শালিক ও সুখী চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেছে অথচ পারুল এখনো বাড়ি ফিরছে না কেন? ঘুরতে ঘুরতে মনে হয় বাড়ির কথা ভুলেই গেছে। যাই, আমি ওকে বাড়িতে নিয়ে আসি। পারুল জানি কেন আজ এখনো বাড়িতে আসেনি। সেই সকালে খেয়ে এসেছে, দুপুরে খেতে হবে না বল? কি বলছো দিদি, আমিও তো ভেবেছিলাম তোমাদের বাড়িতে দুইজন খেলা করছে, আমিও তো তোমাদের বাড়িতে যেতে ধরেছিলাম। তাহলে এরা দুজন আজ কোথায় চলে গেল? চল তো পুরো বন খুঁজে দেখি, কোথাও না কোথাও হয়তো খেলা করছে। এরপর শালিক এবং সুখী পুরো বনে খুঁজতে থাকে। অবশেষে তারা খুঁজতে খুঁজতে পেঁচার বাড়ির সামনে এসে অবাক হয়ে যায়। এ কি রে মা, তোদের এই অবস্থা কে করেছে? পেঁচা আঙ্কেলের পেয়ারা গাছ থেকে আমি আর শালিক পেয়ারা পাচ্ছিলাম, পেঁচা আঙ্কেল আমাদেরকে এইভাবে বেঁধে রেখে চলে গেছে। এসেছিস তাই না? কিন্তু কোনো নাটক করে লাভ নেই, আমি ওদেরকে একদমই ছাড়বো না। কিন্তু কেন? আমাদের ছোট ছোট মেয়েকে এত বড় শাস্তি দিচ্ছ কেন? আর কিছুক্ষণ ওরা এখানে ঝুলে থাকলে তো মরেই যাবে। তুমি তো অনেক শাস্তি দিয়েছো, এবার ওদের ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দাদা?
যতদিন না আমার পেয়ারা পেকে যাচ্ছে আর আমি হাটে নিয়ে এগুলো বিক্রি করতে পারছি, ততদিন তোরা আমার এই পেয়ারা গাছ পাহারা দিবি। আমাদের ছানাদের জন্য আমরা সব শর্ত মানতে রাজি আছি, তবু আমাদের ছানাদের ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। যা রে মা, তোর এখন বাড়ি ফিরে যা, আমরা রাতে বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য তোমাদেরকে এত বড় শাস্তি পেতে হচ্ছে, আমরা আর কোনোদিনও কারো গাছের পেয়ারা ছিঁড়বো না। এসব বলে শালু আর পারুক সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিনটি কেটে যায়। সখী দিদি, ও সখী দিদি, তাড়াতাড়ি এসো, আমি চলে এসেছি। টুনি মাসি, মা তো বাড়িতে নেই। সে কি, আজ সখী দিদি টুপি বিক্রি করতে যাবে না নাকি? তা কোথায় গেছে তোর মা? এরপর পারুল টুনিকে সব কথা খুলে বলে। ওই শয়তান প্যাঁচা তো খুব খারাপ, সামান্য পেয়ারার জন্য পাখিদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে। পাখিদের অভিশাপ লাগবে ওর ওপর। যাই হোক, টুপিগুলো নিয়ে তুমি আমার সাথে চলো। প্রথমে আমি তোমার টুপি বিক্রি করে দিব, তারপর আমার টুপি বিক্রি করব। আচ্ছা ঠিক আছে মাসি, আমি তাহলে টুপিগুলো নিয়ে আসছি। এরপর টুনি টুপিগুলোকে নিয়ে উড়তে উড়তে পায়রাকে নিয়ে মানুষের রাজ্যে চলে যায়। টুপি নেবে গো টুপি, আমার কাছে সব ধরনের টুপি আছে, দাদারা দিদিরা টুপি নিয়ে যাও টুপি। টুনির এমন হাঁকডাক শুনে একজন মানুষ মহিলা টুনির কাছে চলে আসে। আমার মেয়ের জন্য কি তোমাদের কাছে টুপি হবে? হ্যাঁ দিদি, এই টুপিগুলো মানুষ এবং পাখি সবাই পরতে পারবে, আর এই জন্যই তো তোমাদের রাজ্যে চলে এসেছি। আচ্ছা, তাহলে আমার মেয়েটাকে একটা টুপি দাও তো। এই নাও দিদি টুপি। তা এত ছোট মেয়েকে স্কুলে না পাঠিয়ে টুপি বিক্রি করতে নিয়ে এসেছো কেন? আসলে দিদি, ওটা আমার মেয়ে নয়, আর এরা তো সবাই স্কুলে পড়ে। তারপর টুনি ভীমাকে সব কথা খুলে বলে। আসলে তোমরা এই বনে আসার আগে তো আমরাই গাছ লাগিয়েছি, যেন তোমরা পাখিরা এই বনের ফল খেতে পারো। আর তাই তো মানুষেরা সেখানে ফল পাড়তে যায় না, আর ওই পাখি কিনা ফলের গাছ নিজের করে নিয়ে কাউকে ফল খেতে দেয় না। তুমি আমাকে ওই পাখির বাড়িতে নিয়ে যাও তো, আজ ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। হ্যাঁ দিদি, তুমি আমার সাথে চলো। পেঁচা দাদা, ও পেঁচা দাদা, এদিকে একবার এসো তো। কি হয়েছে রে টুনি, আমাকে এইভাবে ডাকছিস কেন? আর এই মানুষ মহিলাকে কেন নিয়ে এসেছিস? ও, বুঝতে পেরেছি, সুখী আর শালিককে এখান থেকে নিয়ে যাওয়ার ফোন দিয়ে এসেছিস, তাই না? তোকে এখানে উচিত শিক্ষা দিতে এসেছি। এই গাছ আমাদের, পাখিরা খায় বলে তুই ওদেরকে শাস্তি দিচ্ছিস। আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে ক্ষমা করে দাও দিদি, আসলে আমার বাড়ির সামনে গাছ তো, তাই আমি নিজের ভেবে নিয়েছিলাম। তোমার কাছে এইভাবে সবাই ক্ষমা চেয়েছে, কিন্তু তুমি কাউকে ক্ষমা করনি, তাই তোমারও কোনো ক্ষমা হবে না। ভীমা দিদি, চলো সবাই পেঁচা দাদাকে উল্টো করে ঝুলিয়ে রাখি, তাহলে পেঁচা দাদা তার শাস্তি পাবে আর বুঝবে সবাইকে উল্টো করে রাখার মজা কেমন লাগে। এরপর পেঁচাকে উল্টো করে ঝুলিয়ে রেখে সবাই সেখান থেকে চলে যায়। আর পেঁচা সেখানে ঝুলে কাঁদতে লাগে।